জাপানের বিপক্ষে ব্রাজিল জিততে পারবে তো? আগের দেখা হার, কিন্তু এবার জিতলে স্বপ্ন টিকে থাকবে, হারলে বিদায়। এমন সমীকরণে আপনার মাথা যখন চিন্তায় ভার হয়ে আছে, তাই তো? চলুন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, অনেকটা হালকা হতে পারবেন। প্রথম প্রশ্ন, ব্রাজিল পারবে তো? এই চিন্তাটা এই মুহূর্তে হওয়াটা যেমন স্বাভাবিক, একই সাথে ব্রাজিল জিতবে এই আত্মবিশ্বাসটাও আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। তার কারণ যেই দলকে আপনি সমর্থন করেন সেই দলের বিপক্ষে কত বড় শক্তিশালী দল আসুক, এইটা আপনার দেখার সময় না, বরং আপনি আত্মবিশ্বাসের সাথে এটা বলতে পারেন যে যেমনই হোক না কেন শেষ বিন্দু পর্যন্ত বা শেষ মিনিট পর্যন্ত আমার দলের উপরে সমর্থনটা থাকবে। এটা একটা বেসিক সান্ত্বনা বলতে পারেন, কিংবা আপনার আত্মবিশ্বাস বুস্ট আপের জন্য এটা একটা বার্তা হতে পারে। কিন্তু যদি আমরা একটু ম্যাচের ভেতরে ঢুকি তাহলে অনেক কিছু আসলে আমাদের সামনে চলে আসবে। প্রথম প্রশ্ন, আগের ম্যাচটায় অর্থাৎ এর আগে জাপানের বিপক্ষে ব্রাজিল 2টা গোল নিয়ে লিড নিয়েছিল, সেই ম্যাচ হেরে গিয়েছিল। দেখুন ওটার পার্সপেক্টিভ আর এটার অবস্থা এক নয়। ওটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর যেখানে নিজেদেরই একজন খেলোয়াড় আপনার হয়ে যখন প্রতিপক্ষের হয়ে যখন গোল করে দেয়, তখন আর আসলে আপনি সেই ম্যাচ কিভাবে বের করে আনবেন, এটা যেমন একটা ইস্যু, একই সাথে এটা হচ্ছে একটা টুর্নামেন্ট, বিশ্বমঞ্চের একটা টুর্নামেন্ট। এখানে নার্ভ ধরে রেখে অবশ্যই আপনাকে শেষ মিনিট পর্যন্ত নিজেকে জয়ী করে আনতে হবে। আর সেই হিসেবে অবশ্যই কার্লো আনচেলত্তির উপর আপনি বেশ বড় একটা ভরসা রাখতে পারেন। এখানে ট্যাকটিক্যাল আলাপের দিকে যদি একটু যাই, তাহলে একটা বিষয় খুবই পরিষ্কার, ব্রাজিলের কোন কোন জায়গাটায় সব থেকে বেশি কনসার্নিং, ব্রাজিল কোন কোন জায়গাটায় ইমপ্রুভ করতে পারে, কিংবা ব্রাজিল কোন কোন জায়গায় একটু যত্নশীল হয়ে নিজেদেরকে রক্ষা করতে পারে, সেই ব্যাপারগুলো আলোচনা করতে গেলে আপনার জাপানের রিসেন্ট টাইমের পারফরমেন্স দিকে আপনার অবশ্যই একটু দেখতে হবে। বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা কিন্তু খুবই ভালো করেছে যদি বলি, তাহলে কি ভুল বলা হবে? অবশ্যই না। তারা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল, 2-2 গোলে ড্র করেছে, তাই না? তারপরে সুইডেনের মতো দলের বিপক্ষে খেলেছে, সেখানে 1-1 গোলে ড্র করেছে। এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, জাপানের যে ফরমেশনটা, সেই ফরমেশনটা খালি চোখে যখন আপনি দেখবেন, অর্থাৎ ম্যাচ যখন শুরু হয় তখন যখন দেখায়, কিংবা আপনি যদি কোনো ওয়েবসাইটে টাইপ করেন তখন আপনি দেখবেন সেখানে দেখাচ্ছে 3-4-2-1 এই ধরনের একটা ফরমেশন। কিন্তু এই ফরমেশনটা চেঞ্জ হয়ে যায় অন দ্য বলে এবং অফ দ্য বলে। অন দ্য বলে তাদের অবস্থাটা কেমন হয় জানেন? দুই পাশের যে দুটো মিডফিল্ডার তারা উইংয়ে চলে আসে, অ্যাটাকে তারা হয়ে যায় 5 জন। আবার বলি, অ্যাটাকে তারা তখন হয়ে যায় 5 জন। আর যখন অফ দ্য বলে হয় তখন 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার আস্তে করে নিচের দিকে নেমে এসে সেন্টার মিডফিল্ডে দখল করে নেয়, এবং যে 2 জন রাইট এবং মিডফিল্ডে ছিল তারা 2 জন নিচে নেমে গিয়ে সরাসরি ফুল ব্যাক হয়ে যায়। যে কারণে তাদের অফ দ্য বলে স্ট্র্যাটেজিটা হয়, ডিফেন্ডার থাকে 5 জন, মিডফিল্ডার থাকে 4 জন, আর উপরে থাকে 1 জন জাস্ট কোনো রকম প্রেস করার জন্য বা পজিশন ব্লক করার জন্য। তো এই ধরনের স্ট্র্যাটেজি যখন একটা দল নিয়ে সামনের দিকে আগায়, তখন প্রতিপক্ষ হিসেবে বা আপনার দল হিসেবে আপনি আসলে কি ধরনের চিন্তা করবেন? এবার হচ্ছে আসল খেলাটা। ব্রাজিলের মিডফিল্ড সব থেকে বেশি শক্তপোক্ত হতে হবে। এক্ষেত্রে কার্লো আনচেলত্তি অবশ্য একটা ভরসা পেতে পারেন, তার কারণ তিনি এই প্রথম ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বোধহয় একটা রিপিট একাদশ অপরিবর্তিতভাবে তিনি নামাতে পারছেন। এর আগে কিন্তু এই সুযোগটা ছিল না। এ আছে এ নাই, নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা অবস্থা। যাকেই মোটামুটি একটু ফিক্সড ভাবা হয় তিনি ইনজুরিতে পড়ে যান। এর আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচটা হয়েছে, সেখানে যে স্কোয়াডটা দেখেছিলেন বা একাদশ দেখেছিলেন, সেই একাদশটাই ব্রাজিল নামাতে যাচ্ছে বা কার্লো আনচেলত্তি আস্থা রাখবেন। এই জায়গায় একটা বিষয় খুবই কনসার্নিং এবং প্লাস পয়েন্ট, সেটা হলো ব্রুনো গিমারাইজ ক্যাসিমিরোর সাথে যেই লিঙ্ক আপটা তৈরি হয়েছে, যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছে, এই কেমিস্ট্রিটা অবশ্যই আলোচনার বিষয় এবং ব্রাজিলকে অনেক বেশি বুস্ট আপ করবে। একই সাথে লুকাস পাকেতার ইনক্লুশন এবং তিনি যেভাবে নিজেকে স্প্রেড করেছেন, নিজের অ্যাটাকিং মিডফিল্ডার ওই যে মাইন্ডসেট, ওই জায়গা থেকে ফিরে এসে ডিফেন্সিভ মেন্টালিটির পাশাপাশি মিডফিল্ডে মোটামুটি নিজের সংযোগটা তৈরি করার যেই অ্যাপ্রোচটা দেখিয়েছেন, সেটা অবশ্যই অনেক বড় একটা ইস্যু এবং ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট। জাপানের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স কতটা সলিড হতে হবে এটা বোঝার জন্য আপনাকে এর আগের ম্যাচগুলো আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন। নেদারল্যান্ডসের মতো দলকে যখন তারা 2টো গোল দিয়ে ফেলে, তখন আপনার বুঝতে হবে যে এই দলটা অবশ্যই পিছিয়ে থাকলে শেষ মুহূর্তে এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে
নেদারল্যান্ডসের বিপক্ষে তারা শেষ মুহূর্তে গোল দিয়ে ড্র করেছিল, পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। আবার এই দলটাই কিনা যখন সুইডেনের বিপক্ষে খেলে তখন তারা গোল খেয়ে তারপরে হচ্ছে ড্রটা হয়েছিল। এর মানে যখন তারা প্রথম গোলটা দেয় তখন তারা একেবারে ভালোভাবে বাস পার্কিং শুরু করে, আবার যখন তারা প্রথম গোল খেয়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত অল অ্যাটাকে চলে যায়। এই উদাহরণটা এই জন্য টানলাম, ব্রাজিল এবং জাপানের মধ্যকার এই ম্যাচটায় যারা আগে গোল পাবে তারাই হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্টেজের দিকে চলে যাবে। কীরকম? যদি জাপান আগে গোল পেয়ে যায় তখন দেখবেন ওরা পজিশন ঠিক রেখে লো ব্লকে খেলার চেষ্টা করছে এবং বাস পার্কিং করা শুরু করে দিয়েছে। ব্রাজিলকে তখন ছুরির উপরে নাচাবে। কেন নাচাবে এটা বললাম? এটা বলার পেছনের কারণ হলো ওরা 90 মিনিট, মানে এমন একটা শব্দ বলা দরকার যে শব্দটা বললে আসলে আপনার কাছে খারাপ লাগতে পারে, ওরা হচ্ছে পশুর মতো দৌড়ায়। বুঝতে পেরেছেন কোন পশুটা? এবার আপনি বুঝে নেন। তো এই যে পশুর মতো দৌড়ায়, ওদের ভেতরে যে পরিমাণ দম আর যে পরিমাণ ওদের মানে স্ট্যামিনা, এইটা আসলে ইউরোপিয়ান যারা বা ইউরোপিয়ান ফুটবলের সাথে যারা নিয়মিত খেলে তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। 90 মিনিট এইভাবে সার্ভাইভ করা যে কোনো দলের জন্য টাফ, আর ইউরোপিয়ান দলের জন্য আরও বেশি টাফ। যদি আপনি বলবেন ভাই ব্রাজিল তো ইউরোপিয়ান দল না, এটা তো ল্যাতিন আমেরিকার দল, দেখুন দলটা ল্যাতিনের কিন্তু অধিকাংশ প্লেয়ার হচ্ছে ইউরোপে খেলে, যে কারণে আপনি ল্যাটিন ট্যাগ দিয়ে আপনি ল্যাটিনের দল বানিয়ে দিতে পারবেন না। আপনাকে ধরতে হবে যে এই দলটায় সব থেকে বেশি প্লেয়ার কোন সাইডের আছে। এই ব্যাপারগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো যেটা বলছিলাম যে যদি জাপান আগে গোল পেয়ে যায় তখন তারা বাস পার্কিং শুরু করে যখন পজিশন ভিত্তিক খেলা শুরু করবে, ব্রাজিলের তখন ম্যাচ বাঁচানোর জন্য হোক আর যে জন্যই হোক না কেন ডিফেন্সটা ছেড়ে দিয়ে কিছুটা অ্যাটাকিং মাইন্ডসেটে তাদের খেলতে হবে। আর যখন অ্যাটাকিং মাইন্ডসেটে কোনো দল খেলে তখন লিকেজ তৈরি হয় ডিফেন্সে, আর সেই সময় কাউন্টার অ্যাটাকে যে কোনো মুহূর্তে দল গোল খেয়ে যেতে পারে। তার মানে ব্রাজিলকে প্রথম গোল খাওয়া যাবে না, এইটা হলো মেইন পয়েন্ট। যদি ব্রাজিল প্রথম গোল কনসিড না করে তাদেরকে গোল দিয়ে ফেলে তখন বিষয়টা কেমন দাঁড়াবে জানেন? তখন বিষয়টা হয়ে দাঁড়াবে একটা উইন উইন সিচুয়েশনে, এরকম যে আমরা যদি ম্যাচে না ফিরি তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন জাপান কি করবে? নিরুপায় হয়ে অল কাউন্টারে আসবে, আর অল কাউন্টারে আসলে ভিনিসিয়াস জুনিয়র একেবারে পুরো পাক্কা প্লেয়ার দাঁড়ায় আছে। কাউন্টারে কুইক কাউন্টারে কিভাবে প্রতিপক্ষরে সাইজ করতে হয় এটা রিয়াল মাদ্রিদেও দেখিয়েছে, এই আনচেলত্তির আন্ডারে দেখাইছে, এবং এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র কি করতে পারেন সেটাও দেখিয়েছে। এবার একটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ডাগ আউটে কার্লো আনচেলত্তি দাঁড়ানো আছে, উনি আমার থেকে ভালো বোঝেন। আমি যা বলছি এগুলো জাস্ট একটা প্রেডিকশন এবং অ্যানালাইসিস, এজন্য যা দেখি সেটাই হচ্ছে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। কার্লো আনচেলত্তির প্র্যাকটিসটা এই জায়গায় সব থেকে বেশি সুইটেবল, যে তিনি যে দুজন ডিফেন্ডার পেয়েছেন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার, এই দুজন ডিফেন্ডারের উপরে তিনি ভরসা রাখতে পারেন। কথা হচ্ছে যে কিভাবে তাদেরকে ডিস্ট্রয় করা যায় মিডফিল্ড দিয়ে। মিডফিল্ডে যদি আপনি ডিস্ট্রয় করতে না পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি সাফার করতে হবে। আর যদি ডিস্ট্রয় করতে হয় ক্যাসিমিরোর ইনক্লুশন, একই সাথে তার মাস্টার ক্লাস পারফরমেন্সটা খুব বেশি প্রয়োজন হবে, কারণ ওদেরকে যদি মিডফিল্ড থেকে ডিস্ট্রয় করা না যায় সেটা হয়ে যাবে অনেক বেশি মাইনাস পয়েন্ট। যে কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি ব্রাজিল এই ম্যাচটা জিততে পারে কার্লো আনচেলত্তির ট্যাকটিক্সের কারণে। ব্রাজিল এই ম্যাচটা জিততে পারে তাদের আত্মবিশ্বাস, তাদের লিগেসি এবং তাদের রিসেন্ট টাইমের ফর্ম। কিন্তু মনে রাখতে হবে প্রতিপক্ষকে ছোট মনে করলে আর যদি হালকাভাবে নেওয়া হয় তাহলে সেখানে বড় ধরনের পরীক্ষা দিতে হতে পারে। তার কারণ নেদারল্যান্ডস কোনো সহজ প্রতিপক্ষ ছিল না, তাদেরকেও মোটামুটি চোখে চোখ রেখে এই দলটা কিন্তু মোটামুটি ভালো একটা কিছু দেখিয়ে এসেছে। আবার এই দলটা সুইডেনের বিপক্ষেও নিজেদের শক্তিমত্তা দেখিয়ে এসেছে। তার মানে ব্রাজিলকে জিততে হলে অবশ্যই ভালো কিছু করতে হবে। মনে রাখবেন প্রথম গোলটা ব্রাজিলের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই গোলটা এসে গেলে পরে আর 2-3 গোল আসাটা খুব বেশি একটা কষ্টকর হবে বলে আমি মনে করি না। যা আমি বুঝেছি সেটাই আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।